হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য গণিতের ওপর নমুনা প্রশ্নপত্র সেট 4। আর এই প্রশ্নটা আজকে যেটা তোমাদেরকে করাবো, এই প্রশ্নটা তোমরা ডেসক্রিপশন বক্সে ফ্রি ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফ আকারে পেয়ে যাবে। চলো তাহলে আমরা প্রশ্নের দিকে এগাই। 1 নম্বর প্রশ্ন দিয়েছে 100 ইকুয়াল টু কত শত। তাহলে 100 এখানে দিয়েছে 100 মানে 100 আছে, অর্থাৎ 100। সঠিক উত্তর 100। পরের প্রশ্ন দেখো 2, যে একক পর্যায়ে স্থান। একক পর্যায়ে স্থান, একক ও দশক, একক ও দশক, একক দশক ও শতক, একক হাজার, শতক এবং হাজার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? দেখো সিয়েরটা, যে একক, দশক এবং শতক, একক পর্যায়ের স্থান। 3 নম্বরে দেখো যে 10 কোটি সমান কত বিলিয়ন। মিলিয়ন, 10 কোটি সমান কত মিলিয়ন। 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 1 মিলিয়ন, 1000 মিলিয়ন। সঠিক উত্তরটা কি? দেখো 100 মিলিয়ন। এই হিসেবটা করবে কী করে? আমি তোমাদেরকে উত্তরটা বলে দিলাম প্রথমেই, কিন্তু হিসেবটা করবে কী করে? দেখো তার জন্য তোমাদেরকে দিয়েছি আমরা এখানে। দেখো এটা হচ্ছে তোমাদের মিলিয়ন বিলিয়নের হিসাব, ঠিক আছে? এটা হচ্ছে মিলিয়ন বিলিয়নের হিসাব। দেখো একই জিনিস আছে এখানে মোটামুটি নিচে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কথা বলেছে 10 কোটি। তাহলে 0, 1, 1, লক্ষের 0, অযুতের 0, হাজারের 0, শতকের 0, দশকের 0, একাত্তর 0। দেখো ঘরে ঘরে মিলছে, প্রত্যেকটা ঘরের নিচে নিচে আমি কিন্তু লিখেছি। তাহলে এখানে দেখো কত মিলিয়ন হচ্ছে, দেখো 100 মিলিয়ন, মানে 100 মিলিয়ন, 100 মিলিয়ন। সঠিক উত্তর হলো বোঝা গেল ব্যাপারটা। আমাদের দেশীয় যেমন একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, আর ওটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, এগুলো তো ইন্টারন্যাশনালে এটা দুটো সিস্টেমের সঙ্গে সমান করে আমি করলাম 100 মিলিয়ন। পরেরটাই, গ্রেটার দেন চিহ্ন এবং লেস দেন চিহ্ন ও সমান চিহ্ন ব্যবহার করে দুটো তুলনা করতে বলেছে। তুলনা কি করতে বলেছে? দেখো এখানে আছে যে এইটা না এইটা বড়, সোজা কথায় এইটা বড় না এটা বড়। প্রথমে দেখি আমরা কটা ডিজিট আছে, 3, 2, 5, 6, 7, 8, 9। এদিকে আছে কটা? 9টা। এদিকে আছে কত? 3, 2, 5, 6, 7, 8টা। তাহলে একটা তো বেশি আছে। এখানে আছে 6 কোটি 73 লক্ষ, এখানে আছে 67 কোটি। তাহলে বড়কে এ বড়, এ বড়, যে বড় মানে কি, বড় যে যেটা হবে সেদিকে হাটা থাকবে, অর্থাৎ আমার হাটা থাকবে এইভাবে, চিহ্নটা আঁকি এই। এটা মনে হচ্ছে দেখো হা করে আছে দিকটা, অর্থাৎ এ হচ্ছে বড়। সঠিক উত্তর বি। 5 নম্বর প্রশ্ন, যে 70 কোটি 1000 অঙ্কে লিখো। 70 কোটি 1000 খুবই ব্যাপার। আগেকার নিয়মে লিখো, যে একক, দশক, হ্যাঁ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত কি কোটি। তাহলে কত হলো? 70 কোটি, 70 কোটি। তাহলে 70 কোটি 1000, হাজার ঘরে কত? 1, বাকি শূন্য বসিয়ে দাও, সোজা গল্প। তাহলে দেখো এটার সঙ্গে কোনটা মিলছে, এটার সঙ্গে কোনটা মিলছে? 7-এর পর 4টে শূন্য, 7-এর পর 4টে শূন্য, হ্যাঁ, 1-এর পর 3টা শূন্য। তার মানে আমার মিলছে সি, উত্তর হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি সহমৌলিক সংখ্যার লসাগু ভাগফল, উৎপাদক, পার্থক্য না গুণফল। দেখো গুণফল সঠিক উত্তর। দেখো যে সহমৌলিক সংখ্যা কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম নাম্বার বলতে যে সব সংখ্যাকে বোঝায় যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই,
তাহলে দুটি সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে তাদের গসাগু সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল। হয়েছে। পরের প্রশ্ন, 7 ও 15 লসাগু কত? 17। 17 আর 5 এর লসাগু। এর লসাগু কিছুতেই যাবে কি? 1 ছাড়া তো কিছু যাবে না। হ্যাঁ, তাহলে 1 দিয়ে যদি যায় তাহলে এখানে কত হচ্ছে? 17, 5। তাহলে লসাগু কি হবে? লসাগু হচ্ছে 17 গুণিত 5। 5 7 35, 5 85। তাহলে উত্তর কত হলো আমার? 85। পরেরটা দেখো, যে সকল সংখ্যা 2 এর গুণিতক তাদের বলে। যে সকল সংখ্যা 2 এর গুণিতক তাদের বলে কি বলে? বিজোড় বলে। কেন বলে? দেখো, গণিতে সংখ্যাদের তাদের বিভাজ্যতা অনুযায়ী প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইভেন নাম্বার, বিজোড় সংখ্যাকে বলি আমরা ইংরেজিতে অড নাম্বার। যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য বা 2 এর গুণিতক তাদের জোড় সংখ্যা বলে, যেমন 2, 4, 6, 8, 10 ইত্যাদি। যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 এর গুণিতক নয়, তাদের বিজোড় সংখ্যা বলি, যেমন 1, 3, 5, 7, 9 ইত্যাদি। হয়েছে? তাহলে প্রথমে হচ্ছে আমাদের জোড় বিজোড়। এবার হচ্ছে কি মৌলিক। তাহলে কি হয়েছে? যে সকল সংখ্যা 2 এর গুণিতক নয় তাদেরকে তাহলে বিজোড়ের অপশন আসলো। এবার মৌলিক না যৌগিক সেটা একবার দেখি। মৌলিক হচ্ছে যে সকল সংখ্যা শুধু 1 এবং সেই সংখ্যাটি দিয়েই বিভাজ্য, এদের এদের মধ্যে 2 একটি মৌলিক সংখ্যা যা জোড়। মৌলিক সংখ্যা কাকে হলো? যে সকল সংখ্যা শুধু 1 এবং সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য, যেমন 3, 7 ইত্যাদি। এদের মধ্যে একটা ব্যতিক্রম আছে যে 2 একটি মৌলিক সংখ্যা যেটা জোড়। যৌগিক সংখ্যা যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য উৎপাদক থাকে, এদের জোড় এবং বিজোড় উভয় থাকতে পারে, তারা হচ্ছে যৌগিক সংখ্যা। সেটা হচ্ছে 4, 9 ইত্যাদি। তো এটা সঠিক উত্তর হচ্ছে বিজোড়ে পড়ছে, যে 2 এর গুণিতক নয়, অর্থাৎ হচ্ছে বিজোড় সংখ্যা। তোমাদের যে 4টে জিনিস বলেছি এটাও তোমরা মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন বলছে 120 গ্রাম একটি মুরগির ডিমের ওজন একটি হাঁসের ডিমের ওজনের 3/4 অংশ। কটি হাঁসের ডিমের ওজন 16টি মুরগির ডিমের ওজনের সমান হবে? এরকম যদি তোমাদের কোনো অঙ্ক থাকে, অঙ্কটাকে আগে 2-3 বার পড়বে, দিয়ে আগে পরিষ্কার হবে। বলছে 120 গ্রাম এবং একটি মুরগির ডিমের ওজন একটি হাঁসের ডিমের ওজন 3/4 অংশ। অর্থাৎ একটি মুরগির ডিমের ওজন 120 গ্রাম এবং ওই হাঁসের ডিমের ওজনের 3/4 অংশ। কটি হাঁসের ডিমের ওজন 16টি মুরগির ডিমের ওজনের সমান হবে? সঠিক উত্তর হচ্ছে 12টি। কি করে করলাম সেটা দেখাই এবার তোমাদেরকে। দেখো, একটি মুরগির ডিমের ওজন দিয়েছে 120 গ্রাম। বলা হয়েছে যে একটি মুরগির ডিমের ওজন একটি হাঁসের ডিমের ওজনের 3/4 অংশ বলা হয়েছে। এটা বলা হয়েছে 3/4 অংশ। তাই ধরি একটি হাঁসের ডিমের ওজন x গ্রাম। কি ধরলাম? একটা হাঁসের ডিমের ওজন x গ্রাম। তাহলে এগুলো যে একটি হাঁসের ডিমের ওজনের 3/4 অংশ, তাহলে x ইন্টু x3/4 ইকুয়াল টু 120। তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 120 গুণিত 4/3। এটা উল্টে গেল। তাহলে x সমান হচ্ছে 40 গুণিত 4 সমান 160 গ্রাম। অর্থাৎ একটি হাঁসের ডিমের ওজন আসলে 160 গ্রাম। ঠিক আছে? এবার তারপরে দেখো যে একটি মুরগির ডিমের ওজন 120 গ্রাম হলে 16টির ওজন কত? তাহলে 16টি মুরগির ডিমের ওজনের সমান। তাহলে একটি মুরগির ওজনের ডিমের ওজন কত? 120টা। তাহলে 16টার ওজন কত হবে? দেখো 1920 গ্রাম। তাহলে কতটি হাঁসের ডিমের ওজন 1920 গ্রাম হবে তা বের করতে হলে মোট ওজনকে একটি হাঁসের ডিমের ওজন দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটি হাঁসের ডিমের ওজনের ওজন কত? 160 গ্রাম। তাহলে 1920 বিভক্ত 160 সমান 12টি। অর্থাৎ 12টি হাঁসের ডিমের ওজন 16টি মুরগির
ডিমের ওজনের সমান হবে। হয়েছে উত্তরটা? দেখে নাও। পরের প্রশ্ন দেখি 10-এ যাচ্ছি যে 8 টাকা 20 পয়সার 1 পূর্ণ 1-এর 4 সমান কত? বেশ, তাহলে একে আমরা পয়সা টাকা কনভার্ট করি যে 8 টাকা মানে হচ্ছে 8 টাকা লিখি এখানে। 8 টাকা মানে হচ্ছে 8 গুণিত 100, ও সরি সমান হচ্ছে 800 পয়সা। আর এর সঙ্গে কি যোগ করব? 20 পয়সা যোগ করলাম, দিয়ে হচ্ছে আমার 820 পয়সা। হয়েছে? এবার এটা দিয়েছি দেখো এত পয়সার এত অংশ। বেশ, তাহলে এখানে করি 820 এর মানে হচ্ছে গুণ, আর 1 পূর্ণ 1-এর 4, তারপর 4-এর 4 হচ্ছে 5-এর 4 গণিত 5-এর 4। 4-2-এ 8, 0, 4-5-এ 20, 5-5-এ 25, 5-2-এ 10 হলো এত পয়সা। তাহলে একে টাকা করি, 10, 25 বিভক্ত 100 আবার ভাগ করলাম, তার মানে কত হবে? 10.25 টাকা, অর্থাৎ 10 টাকা 25 পয়সা। আমার উত্তর হচ্ছে বি। 11 নম্বর প্রশ্ন দেখো 48 বাই কত 48 না 48/1000 দশমিক রূপ। আমরা জানি যে যটা, আচ্ছা এই 48-এর দশমিক আছে এখানে, বিভক্ত 1000, ভাগ করলে দশমিক ডান দিক থেকে বাম দিকে সরবে, যটা শূন্য আছে তটা অঙ্ক সরবে। তাহলে একটা অঙ্ক, দুটো অঙ্ক, আরেকটা অঙ্ক করতে হবে। 0.048 দেখো 3টে এখানে ছিল, 3টে ঘর ছিল, দশমিকটা এখানে এসেছে, এটা হচ্ছে উত্তর। দেখো সে উত্তর। পরেরটা দেখো 12, কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হচ্ছে 0। কেন? দেখো মূলদ সংখ্যা রেশনাল নাম্বার হলো সেই সব সংখ্যা যাদের p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q অখণ্ড সংখ্যা এবং q 0 হবে না, আর তার নিচে যেটা থাকবে সেটা 0 হবে না। বোঝা গেছে? তাহলে শূন্যটা দেখো সি উত্তরটা কেন সেটা দেখো, যে 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0/1, 0/2 ইত্যাদি আকারে প্রকাশ করা যায়। এখানে লব 0 এবং হর 1 উভয় অখণ্ড সংখ্যা। এ অপশানটা কেন নয়? যে এ অপশানটা হচ্ছে √29, যে 29 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। বি এর উত্তর কি? √50, অর্থাৎ 50 সমান 25 গুণিত 2 সমান 50, অর্থাৎ 5√2। 5√2 যেহেতু এটি পূর্ণবর্গ নয়, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। এবার দিয়েছে ডি নম্বরে দিয়েছে √50। রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকলে তা বাস্তব সংখ্যা নয়, বরং এটি একটি অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা মোটের উপর উত্তর সি, অর্থাৎ 0। 13 নম্বর প্রশ্ন দেখো যে 0.0 এর ধনাত্মক বর্গমূল হলো। ধনাত্মক বর্গমূল চেয়েছে, এটা দেখো উত্তর কি হবে আমি পরে দেখছি। আমি এটাকে করার চেষ্টা করছি। দেখো তোমাদেরকে, দেখো 0.4, আমি এখানে তো শূন্য নিতে পারি, এদিকে শূন্য তো কোনো, তাই না? যেহেতু দশমিক আছে শূন্য নিতে পারি, আমি নিতে পারি না? এখানে নিলাম, আরও এক জোড়া শূন্য নিলাম। এবার আমি দেখো এইটাকে আমি বর্গমূল করছি, দশমিক চলে গেল, 6×6=36, বিয়োগ করো থাকলো 4, তাই না? বিয়োগ করে থাকলো 4। এবার কি হবে? এ দুটো নামবে, 6 × 12 যাবে 3, 3 দিয়ে কত হবে? 3 × 9, এখানে যাবে 3, হ্যাঁ 3 × 9, 3 × 6, 3 × 3, এটা হলো। বিয়োগ করো আবার, এখানে হবে 1,
এখানে হবে 3, ঠিক আছে, আবার দুটো নামলো। তাহলে এখানে কত হবে? এখানে হবে 63 ইন্টু 2। 63 ইন্টু 2 মানে হচ্ছে 6 1 2 6। এবার 1 2 6 এর এখানে আবার 2 দিই, তাহলে আমার এখানে আসবে, এখানে 2 হবে, তাহলে আমার এখানে আসবে কত না, 4 2 5 আর 2, বিয়োগ করো 5 7 6। আচ্ছা, এভাবে চলতে থাকবে, এভাবে কন্টিনিউয়াস হতে থাকবে। তাহলে আমার বর্গমূল কত দাঁড়ালো এখানে? এখানে দাঁড়ালো দেখো 0.632, এটা এটা তাহলে আমার উত্তর কত হবে সেটটা? এটা। এখানে সতর্কতা একটা বলেছে, যেটা অনেকে মনে করতে পারে যে উত্তর 0.2 হবে, কারণ 2 ইন্টু 2 সমান 4, তাহলে 0.2 ইজ ইকুয়াল টু 4 হবে না, কিন্তু হবে 0.04। হ্যাঁ, 0.04 উত্তর হবে, 0.4 কিন্তু নয়। সেই জন্য তোমরা এভাবে করবে, দেখবে এটা খুব ভালো প্রশ্ন, ফট করে ভুল হয়ে যেতে পারে। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো, যে একটি ছাত্র একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করেছে। 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করেছে, এতে ফল পাওয়া গেল 2। 2 দিয়ে যে কোনো সংখ্যা 2 দিয়ে যদি ভাগ করে, তাহলে তার কি বলবো, রেজাল্ট হয়েছে 2। তাহলে দেখো উত্তর হচ্ছে 4। কেন সেটা আমি দেখবো এবার। ছাত্রটি এর সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করেছে এবং ফল হয়েছে 2। তা সংখ্যাটিকে আমি কি ধরেছি? সংখ্যাটিকে আমি ধরেছি এক্স। তাহলে সংখ্যাটিকে ভাগ করেছে 2 দিয়ে, তাহলে x/2 সমান 2। তাহলে x সমান 2 গুণিত 2 সমান x সমান 4। তাহলে সংখ্যাটা আমার বেরিয়ে গেল 4। অঙ্কগুলোকে পড়বে ভালো করে, নাহলে তোমাদের সমস্যা হবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে চোঙের তল 1টি 2টি 3টি 4টি, কোনটা ঠিক হবে? সঠিক উত্তর 3। কেন 3? দেখো চোঙটা দেখো তোমরা, এটা হচ্ছে একটা চোঙ, চোঙের উপরে একটা তল, নিচে একটা তল। উপরের তলটা হচ্ছে সার্কেল বেস, নিচেরটা হচ্ছে সার্কুলার, আর এটা হচ্ছে কার্ভ। হ্যাঁ, তাহলে কার্ভ হচ্ছে একটা তল, আর উপরে একটা নিচে একটা, 3টে তল। পরের প্রশ্নের দিকে যায়, যে চতুর্ভুজের কর্ণ হলো, চতুর্ভুজ মানে যে কোনো একটা চতুর্ভুজ হতেই পারে। চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র চতুর্ভুজ, বর্গক্ষেত্র চতুর্ভুজ, রম্বস চতুর্ভুজ, সবই হচ্ছে চতুর্ভুজ। সামান্তরিক চতুর্ভুজ। তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের বলেছে কর্ণ, চতুর্ভুজের কর্ণ কোণগুলো এই এক বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যদি আমি যোগ করি, তাহলে এটা একটা কর্ণ হলো, আবার এটা একটা কর্ণ হলো। নাম না দিলে বোঝা যাবে না, তাহলে নাম দিই ABCD। তাহলে AC একটা কর্ণ, AC একটা কর্ণ, আর BD একটা কর্ণ, এই হচ্ছে কর্ণ। তা কি হচ্ছে কর্ণগুলি? অপশনগুলো পড়ি, কোনটা ঠিক হয় দেখি। যে কোনো দুইটি শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা, যে কোনো দুটি শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা না, বিপরীত কথাটা থাকতে হবে। পরপর দুটি শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা না, দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখা, হ্যাঁ এইটা হবে উত্তর। দেখো সি, দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে কর্ণ। 17 নম্বর প্রশ্ন দেখো, যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে, যখন আমরা বিপরীত বাহুর দিকে থাকা দুইটি কোণ বা শীর্ষবিন্দুকে একটি সরলরেখা দিয়ে যুক্ত করি, তখন তাকে কর্ণ বা ডায়াগোনাল বলা হয়। একটি চতুর্ভুজের মোট 2টি কর্ণ থাকে। পরের প্রশ্নতে যাই, একটি আয়তাকার বাগানের পরিসীমা বলেছে 300 মিটার, প্রস্থ বলেছে 70 মিটার, বা দৈর্ঘ্য কত? তাহলে আমাকে প্রথমে জানতে হবে আয়তাকার বাগানের পরিসীমার সূত্রটা কি। আচ্ছা, উত্তর আমি বলে দিলাম, যে দৈর্ঘ্য হবে 80 মিটার। কেন হবে সেটা এবার দেখো। সূত্রটা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র দিয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ভেরি এটা মনে রাখবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। হ্যাঁ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান, এটা বের করছি। দেখো তোমাদেরকে এই সূত্রটা কিন্তু মনে রাখবে। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। হয়েছে? তাহলে এখানে লিখবে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি? পরিসীমা বাই 2। হয়েছে? তাহলে পরিসীমা কত? 300 বাই 2
সমান 150। এখানে দেখো কি দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে 70, আর দৈর্ঘ্য সমান 150 মাইনাস 70 সমান কত হবে 0.8, তাহলে 80 মিটার। হলো? উত্তর হয়ে গেল আমার বিয়েরটা 80 মিটার। 18 নম্বর প্রশ্ন বলেছে এখানে দেখো যে 9 কি বলেছে 0 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে প্রথমেই হবে আমার 1 0 3 9। দেখো উত্তর মিলে কিনা 1 0 3 9 হয়ে গেল। পরে 19 নম্বর যে ভাগশেষ ড্যাশ ভাজক কি হবে, ভাগশেষ বড় হবে না ভাগযোগ বড় হবে না দুটোই সমান হবে? সঠিক উত্তর দেখো ভাজক বড় হবে। ভাজক কোনটা, এটা কনফিউশন করো তোমরা। ভাজ্য মাঝখানে এটা হয় ভাজক, ঠিক আছে। ভাগশেষ না 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 ভাগফল, এখানেও ভাগফল হয় এখানেও ভাগফল হয়, আর নিচে থাকে ভাগশেষ। এই ছক একটু মনে রাখো। সমস্যা হয় তোমাদের ভাজ্য আর ভাজকে কোথায় থাকবে, এই ভুলটা অনেকেই করে। যাই হোক, সবসময় দেখো ভাজক ভাগশেষ থেকে বড় হবে, তাই না? ভাগশেষ থেকে তো বড় হবে, তাহলে উত্তর হচ্ছে আমার সি। পরে প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং এই সেটের লাস্ট প্রশ্ন 14 কত বলেছে এখানে 1/4 আর 3/32 কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তো আমি বলি তোমাদেরকে নিয়ম হচ্ছে 4 আর 32-এর মধ্যে লসাগু করতে হবে। 4 এরকম যদি দুটো থাকে তাহলে তোমরা নামতার আকারে করে নিতে পারবে। 4 আর বা লসাগু করতে হবে। 4 আর 32 কত হবে, 4 দিক 12, 4 একে 4, 4 আটে 32, তো 4 আটে 32 লসাগু হচ্ছে 4 আটে 32, হয়েছে? তাহলে দেখো 1-এর 4, এই নিচে আমাকে কি করতে হবে 32 আনার জন্য কত গুণ করতে হবে 8, তাহলে এই 8 আমি ওপরেও গুণ করব, তাহলে আমার এখানে হবে 8-এর 32, ঠিক আছে। তাহলে 8-এর 32 হলো আর একটা 3-এর 32 হয়েই আছে, তাহলে উত্তর হচ্ছে আমার কয়েরটা সি এরটা। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এটা প্র্যাকটিস করবে এবং আগামী দিনে যে তোমাদের স্ট্যান্ড সার্চ এক্সামিনেশন হবে তার প্রস্তুতি নেবে। আর চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দিবে। আর